গল্পকরণে আপনারা শুনছেন ব্রাম স্টোকারের লেখা গল্প ড্রাকুলা। ড্রাকুলার তৃতীয় পর্ব আজ। পরদিন সকালে ডাক্তার সেওয়ার্ড দ্রুত লুসিদের বাড়ি এলো। দরজায় কড়া নাড়ল, কিন্তু সাড়া পেল না কারো। খারাপ কিছু ঘটেনি তো? ভয় পেয়ে গেল ডাক্তার। বাড়ির চারপাশটা একবার চক্কর দিল, কোথাও থেকে ভেতরে ঢুকা যায় কিনা দেখতে। একটু পরেই হাজির হলেন ভ্যান হেলসিন। তাকে পরিস্থিতি ব্যাখ্যা করল ডাক্তার সেওয়ার্ড। আমরা বোধহয় দেরি করে ফেলেছি, বললেন প্রফেসর। জলদি ভেতর ঢুকার রাস্তা না পেলে দরজা ভেঙে ঢুকতে হবে। বাড়ির পেছন দিকে রান্নাঘরের একটা জানালা খুলে তারা ভেতরে ঢুকলেন। সেই বৃত্ত দুটোকে দেখতে পেলেন, মদের নেশায় এখনো ঘুমুচ্ছে। ওরা এক দৌড়ে ছুটে এলেন দোতলায় লুসির ঘরে। দৃশ্যটা দেখে আঁতকে উঠলেন দুজনই। লুসি এবং তার মা পড়ে আছে বিছানায়। লুসির মার চেহারায় প্রচণ্ড ভয় পাবার অভিব্যক্তি ফুটে আছে, আর লুসির মুখখানা ভূতের মতো সাদা। গলার ক্ষত দুটো আরও দগদগে ঘায়ের মতো দেখাচ্ছে। প্রফেসর ছুটে গেলেন লুসির কাছে। ওর বুকে মাথা রেখে শুনলেন হৃদস্পন্দন। এখনো সময় আছে, চেঁচিয়ে উঠলেন তিনি। ও বেঁচে আছে। আবারও রক্ত দিতে হবে ওকে, বলল ডাক্তার সেওয়ার্ড। আগে ওর শরীরের উষ্ণতা ফিরিয়ে আনা দরকার, বললেন ভ্যান হেলসিন। ওর গা মরা মানুষের মতো ঠান্ডা। জলদি পানি গরম করো, লুসিকে গরম পানিতে গোসল করাবো। ডাক্তার সেওয়ার্ড ভৃত্যদের ঘুম ভাঙিয়ে পানি গরম করতে বলল। তারপর লুসিকে নিয়ে গেল বাথরুমে। গরম পানিতে ওকে গোসল করালো। আমরা মৃত্যুর বিরুদ্ধে লড়াই করছি, বলল ডাক্তার সেওয়ার্ড। ব্যাপারটা যদি তেমন কিছু হতো, আমি আর ওকে বাঁচানোর চেষ্টা করতাম না, মরতে দিতাম শান্তিতে, বললেন ভ্যান হেলসিন। ওর আসলে জীবন বলে কিছু নেই। খুব ভয়ানক কিছু একটা ঘটে গেছে ওর জীবনে। গোসল শেষে লুসির শরীর গরম কাপড় দিয়ে মুছে দিলেন ওরা। লুসির হৃদস্পন্দনের মাত্রা আগের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে। এমন সময় দরজায় কেউ নক করল। কুইন্সি মরিস এসেছে, আর্থারের আমেরিকান বন্ধু। আর্থার ওকে খবর দিয়ে পাঠিয়েছেন। তার বাবার মর্মর দশা, তাই আর্থার বাবার কাছে গেছে। তুমি ঠিক সময়ে এসেছ, বলল ডাক্তার সেওয়ার্ড। ওকে রক্ত দিতে হবে। লুসিকে রক্ত দিতে রাজি হয়ে গেল মরিস। আমি ওকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া, বলল সে। জানোই তো, আমিও লুসির প্রেমে পড়ে গিয়েছিলাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম। দুই ডাক্তার রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হল। রক্ত দেওয়ার পরে লুসির অবস্থার উন্নতি হলো সামান্যই। এটা কি করে সম্ভব? রক্ত দেওয়ার পরে জিজ্ঞেস করল কুইন্সি। চারজন তাগড়া পুরুষ ওকে রক্ত দিল, অথচ তারপরেও লুসির গায়ের রক্ত নেই। গেল কোথায় এত রক্ত? জানি না, জবাব দিল ডাক্তার সেওয়ার্ড। এমন রহস্যময় ঘটনা জীবনে এই প্রথম দেখছি। সেদিন বিকেলে জ্ঞান ফিরে গেল লুসির। ওর শরীর আগের চেয়ে সামান্য ভালো ঠেকছে। তাকালো ঘরের চারপাশে। হঠাৎ একটা চিৎকার দিয়ে হাওমাও কান্না জুড়ে দিল লুসি। ওর মনে পড়ে গেছে যে মারা গেছেন মা। সারাটা বিকেল মনমরা হয়ে রইল লুসি। মাঝে মাঝে কেঁদে উঠল হু হু করে। সূর্যাস্তের পর ও ঘুমিয়ে পড়ল। দুই ডাক্তার পালাক্রমে পাহারা দিল লুসিকে। মেয়েটা শান্তিতে ঘুমল। কুইন্সি মরিস বাড়ির বাইরে পাহারা দিল, নেকড়েটা যদি আবার ফিরে আসে সে আশঙ্কায়। ভোরবেলায় লুসির খুব দুর্বল লাগল। মাথাও নাড়তে পারছে না, প্রায় কিছুই মুখে দিল না। এই ঘুম, এই জাগরণের মাঝে কেটে গেল সারাটা দিন। ডাক্তার সেওয়ার্ড লক্ষ্য করেছে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে লুসিকে। ওর দাঁতগুলো দিন দিন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা এবং সুচালো হয়ে উঠেছে। আর্থারের কাছে ওরা একটা টেলিগ্রাম পাঠিয়ে দিল। টেলিগ্রাম পেয়ে সে প্রায় সঙ্গে সঙ্গে লন্ডনে চলে এলো। লুসির চেহারা দেখে দারুণ চমকে গেল আর্থার। বলল, লুসিকে ছেড়ে
সে কোথাও যাবে না, সারাক্ষণ ওর কাছেই বসে থাকবে। কিন্তু প্রফেসর ভ্যান হেলসিং ওকে বুঝিয়ে সুঝিয়ে বিশ্রাম করতে পাঠালেন। ওরা আরেকটি ঘরে নিয়ে এসেছে লুসিকে। দরজা জানালা সব বন্ধ করে রেখেছে। প্রফেসর আবার সব জায়গায় রসুনের কোয়াক গুজে দিলেন। ডাক্তার সেওয়ার্ড লুসির শিওরে বসে আছে। লক্ষ্য করল মেয়েটার দু ঠোঁটের কোণো দিয়ে লম্বা দুটো দাঁত বেরিয়ে রয়েছে, কুকুর বা নেকড়েদের সন্তদত্তের মতো ধারালো এবং সুচারু। অন্য দাঁতগুলোর চেয়েও লম্বা। আরে, জানালায় ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে না? আপন মনে বিড়বিড় করল ডাক্তার সেওয়ার্ড। ঘটনা কি দেখতে গেল সে। বিরাট একটা বাদুর নখ দিয়ে জানালার কাছে আঁচড় কাটছে। ডাক্তার সেওয়ার্ড ফিরে এলো লুসির কাছে। লুসি ঘুমের মধ্যেই টান মেরে ছুটিয়ে ফেলেছে গলার রসুনের মালা। যেন রসুনের গন্ধ আর সহ্য হচ্ছে না। সেওয়ার্ড মালাটা ঠিকঠাক করে আবার পরিয়ে দিল লুসির গলায়। ভোরবেলায় ভ্যান হেলসিং এলেন ডাক্তার সেওয়ার্ডকে ছুটি দিতে। লুসির দিকে তাকালেন তিনি। সঙ্গে সঙ্গে তার দম যেন বন্ধ হয়ে এলো। জানালার পর্দা তুলে দাও, ব্যস্ত সুরে বললেন তিনি। আমার আলো দরকার। ডাক্তার সেওয়ার্ড জানালার পর্দা তুলে দিল। তারপর চলে এলো বিছানার পাশে। প্রফেসর লুসির গলার ক্ষত পরীক্ষা করে দেখছেন। দেখো, বললেন তিনি। গলার ক্ষত দুটো নেই, একদম মিলিয়ে গেছে। এর মানে কি প্রফেসর? জিজ্ঞেস করল ডাক্তার সেওয়ার্ড। ও মারা যাচ্ছে, কিন্তু ওর মৃত্যুটা কি ঘটবে জাগ্রত অবস্থায় নাকি ঘুমন্ত অবস্থায়? আর্থারকে এক্ষুনি একবার আসতে বলো। ডাক্তার সেওয়ার্ড আর্থারের কাছে গেল, তাকে ঘুম থেকে জাগালো। প্রফেসর লুসি সম্পর্কে যে কথাগুলো বলেছেন তা ওকে জানালো। দুজনে মিলে দ্রুত পা বাড়ালো লুসির ঘরে। ভ্যান হেলসিং লুসির চুল আঁচড়ে দিয়েছেন যাতে ওর চেহারাটা খুব বেশি বদখত না দেখায়। আর্থার প্রিয়তম, ফিসফিস করে ডাকল লুসি। কাছে এসো। চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। আর্থার লুসির বিছানার কাছে গিয়ে বসল। ওর হাত ধরে রাখল। ঘুমিয়ে পড়ল লুসি। ঘন ঘন উঠানামা করছে বুক। ডাক্তার সেওয়ার্ডের চোখ আবার চলে গেল লুসির লম্বা সুচালো সদন্তের দিকে। ঘুম থেকে জেগে উঠে লুসি বলল, আমাকে চুমু খাও আর্থার, প্লিজ আমাকে চুম্বন করো। না, চেঁচিয়ে উঠলেন ভ্যান হেলসিং। আর্থারের ঘাড় ধরে ওকে ঠেলে সরিয়ে দিলেন দূরে। ওকে চুমু খেও না। আর্থার তো অবাক। মানে কি এর? ধন্যবাদ, প্রফেসরকে ফিসফিসিয়ে বলল লুসি। আপনি প্রকৃতি বন্ধুর মতো কাজ করেছেন। আর্থারকে আমার কাছে ঘেঁষতে না দিয়ে খুব ভালো করেছেন। এখন আমি মরেও শান্তি পাব। মাথা ঝাঁকালেন প্রফেসর ভ্যান হেলসিং। আর্থারকে বললেন, তুমি ওকে চুমু খেতে পারো, তবে ঠোঁটে নয়, কপালে। তাই করল আর্থার। লুসির আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। হঠাৎ থেমে গেল বুকের উঠানামা। ও মারা গেছে, বললেন ভ্যান হেলসিং। ডাক্তার সেওয়ার্ড আর্থারকে আরেকটি ঘরে নিয়ে গেল। ফিরে এসে দেখে ভ্যান হেলসিং অপলক দৃষ্টিতে লুসির মুখের দিকে তাকিয়ে রয়েছেন। মৃত্যু লুসির হারানো সৌন্দর্য অনেকটাই ফিরিয়ে দিয়েছে। গত কয়েকদিন ধরে অসুস্থতার সময়টাতে ওকে যতটা বিপন্ন এবং ম্লান দেখাচ্ছিল, এখন তার তেমনটা দেখাচ্ছে না। বেচারা, বলল ডাক্তার সেওয়ার্ড। অবশেষে শান্তি পেল। ভ্যান হেলসিং ওর দিকে ফিরল। গম্ভীর গলায় বলল, না, ও শান্তি পায়নি, বরং অশান্তির পালা শুরু হলো মাত্র। ওরা পরের দিনটি ধার্য করল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে। লুসি এবং তার মাকে পাশাপাশি কবর দেয়া হবে। ডাক্তার সেওয়ার্ড এবং প্রফেসর ভ্যান হেলসিং লুসির লেখা ডায়েরি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেন। ওর জীবনের ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটার কারণ জানার চেষ্টা করেছেন তারা।
এখন একটু বিশ্রাম না নিলেই নয়। সন্ধ্যা ঘনাবার পরে বললেন ভ্যান হেলসিন। সামনে আরও অনেক কাজ পড়ে আছে। ঘুমোতে যাবার আগে মৃত মেয়েটিকে আরেকবার দেখতে গেলেন তারা। লুসির মুখ ঢাকা একটা কাপড়ে। কাপড়টা তুলতেই ভ্যান হেলসিন এবং ডাক্তার সেওয়ার্ড দারুণ চমকে গিয়ে এক কদম পিছিয়ে এলেন। অসুস্থ হবার আগে লুসি যেমন সুন্দরী ছিল, ঠিক সেরকমই সুন্দর লাগছে এখন ওকে। মৃত্যু ওর সৌন্দর্য বিন্দুমাত্র ম্লান করতে পারেনি, বরং আরও উদ্ভাসিত করে তুলেছে রূপ। অসুস্থতার কোনো চিহ্ন নেই চেহারায়। আমার চোখকে বিশ্বাস হচ্ছে না, বলল ডাক্তার সেওয়ার্ড। প্রফেসর মুখে আধার ঘনালো, চিন্তিত চেহারা। আমি এক্ষুনি আসছি, তুমি থাকো, বলে চলে গেলেন তিনি। কিছুক্ষণ পর কতগুলো রসুন ফল নিয়ে এলেন তিনি। ফুলগুলো লাশের পাশে অন্যান্য ফুলের সঙ্গে রেখে দিলেন। সোনার ছোট একটা ক্রুশ রাখলেন লুসির মুখের উপর, তারপর চাদর টেনে ঢেকে দিলেন মুখ। প্রফেসর, বলল ডাক্তার সেওয়ার্ড, আমি জানি আপনি সুস্থ মস্তিষ্কের সচেতন একজন মানুষ, কিন্তু আপনার কাণ্ড কারখানা বড্ড রহস্যময় লাগছে। এর কোনো মাথামুন্ড খুঁজে পাচ্ছি না আমি। অকারণে কোনো কিছু করতে দেখেছ আমাকে কখনো? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিন। আর্থারকে তার প্রিয়তমার ঠুটে চুমু খেতে দেইনি বলে তুমি অবাক হয়েছ? কিন্তু লুসির চোখে এর জন্য আমি ফুটে উঠতে দেখেছি কৃতজ্ঞতা। আমার উপর আস্থা রাখো। আমাদের সামনে অদ্ভুত এবং ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমাদেরকে একত্রে কাজ করতে হবে। ডাক্তার সেওয়ার্ড ভ্যান হেলসিংয়ের হাত মুঠোয় চেপে ধরে প্রতিশ্রুতি দিল যে প্রফেসরকে সে যতটা পারে সাহায্য করবে। পরদিন অন্ত্যেষ্টিক্রিয়ার আগে আর্থার এলো তার ভালোবাসার মানুষটিকে আরেকবার দেখতে। কি যে সুন্দর লাগছে ওকে, ডাক্তার সেওয়ার্ডকে বলল সে। আমায় দেখে অবাক লাগছে, দেখে মনে হয় না যে ও মারা গেছে। ডাক্তার সেওয়ার্ড লুসির মৃত্যু পরবর্তী চেহারা দেখে কম তাজ্জব হননি। প্রতি ঘন্টায় যেন লুসির রূপ ফেটে পড়ছে। আর্থার লুসির হাতে এবং কপালে চুমু খেল, তারপর কফিনের ডালা নামিয়ে দিয়ে প্যারেক মেরে দিল। লন্ডন থেকে পশ্চিমে বহু দূরে এক্সিটার নামে একটা জায়গায় মিনা এবং জোনাথন হারকার একটা অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে। জোনাথন যে আইনজীবীর সঙ্গে কাজ করত, মিস্টার হকিংস, তিনি মারা গেছেন। এখন ফার্মের মালিক জোনাথন। সারাদিন ফার্ম নিয়ে ব্যস্ততায় কাটে তার সময়। আইনি কিছু জটিলতার সমাধানে লন্ডনে গিয়েছেন জোনাথন, সঙ্গে মিনা। এক সন্ধ্যায় ওরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, দোকানপাট দেখছে। এমন সময় জোনাথন এত জোরে মিনার হাত খামচে ধরল যে রীতিমতো ব্যথা পেল মেয়েটা। কি ব্যাপার? প্রশ্ন করল মিনা। মাই গড, জোরে শ্বাস টানল জোনাথন। জোনাথনের চোখ যেন কঠোর ছিঁড়ে বেরিয়ে আসবে। সে লম্বা রোগা পাতলা একটা লোকের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে জানো? ফিসফিস করল জোনাথন। না গো, ওকে আমি চিনি না, বলল মিনা। ওকে? সেই লোকটা কাউন্ট, কিন্তু লোকটার বয়স হঠাৎ এত কমে গেল কি করে? এটা কি করে সম্ভব? চলে গেল লম্বা লোকটা। জোনাথন ভয়ঙ্কর বিচলিত হয়ে পড়েছে। মিনা ভয় পেল আবার। সে না মস্তিষ্কের প্রদাহে অজ্ঞান হয়ে পড়ে। তবে পরদিন সকালে পুরো ব্যাপারটা ভুলে গেল জোনাথন। মিনা অস্বস্তিতে ভুগছে। সে তার স্বামীর ডায়েরি পড়েছে। ঠিক বিশ্বাস হচ্ছে না জোনাথন ট্রান্সিলভেনিয়ায় কাউন্ট ড্রাগুলার দুর্গ প্রাসাদ নিয়ে যা লিখেছে তা সত্যি নাকি মিথ্যা। হয়তো পুরোটা জোনাথনের কল্পনাও হতে পারে। জোনাথন ট্রান্সিলভেনিয়া গিয়েছিল কাউন্টকে লন্ডনে নিয়ে আসার ব্যবস্থা করতে। কিন্তু ও যা বলছে সব যদি সত্যি হয়, ড্রাকুলা কি সত্যি এখন লন্ডনে? তাহলে তো শত শত মানুষের জীবন বিপন্ন। কাউন্ট এদেরকে ধরে ধরে তার শিকার বানাবে।
এক্সিটারে নিজেদের বাড়ি ফিরে এসে মিনা দেখল তার নামে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম পড়েই দু হাতে মুখ ঢেকে বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়ল সে। কি হয়েছে ডার্লিং? জিজ্ঞেস করল জোনাথন। লুসি, কাঁদতে কাঁদতে বলল মিনা। ও মারা গেছে, ওর মাও আর বেঁচে নেই। আজ ওদের দুজনকে কবর দেওয়া হবে। আহারে, আফসোস করল জোনাথন। বেচারা লুসি। কিন্তু টেলিগ্রামটা পাঠালো কে? ভ্যান হেলসিং নামে এক ভদ্রলোক, বলল মিনা। উনি এখানে আসবেন বলেছেন, আমার সঙ্গে লুসির ব্যাপারে কথা বলবেন। লিখেছেন ব্যাপারটা নাকি খুবই জরুরি। পরদিনেই এক্সিটারে হাজির হয়ে গেলেন ভ্যান হেলসিন। মিনা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়েছিল। শিক্ষিত পণ্ডিত মানুষটি নিশ্চয় জোনাথনের বিচিত্র অভিজ্ঞতার একটা ব্যাখ্যা দিতে পারবেন। চিন্তা করো না, মিনাকে আশ্বস্ত করলেন প্রফেসর। তোমার বান্ধবী লুসিকে নিয়ে যেসব অভিজ্ঞতা আমার হয়েছে, তোমার স্বামীও যদি সেরকম একই পত্রের যাত্রী হয়ে থাকে, নিশ্চিন্তে সব কথা বলতে পারো আমাকে। আমি আগ্রহ নিয়েই শুনব। জোনাথনের ক্যাসেল ড্রাকুলা বিষয়ক সফরের কথা প্রফেসরকে বললেন মিনা। অবাক চোখে পুরো ব্যাপারটা শুনলেন বৃদ্ধ। গল্প শোনার ফাঁকে ফাঁকে অসংখ্য প্রশ্ন করলেন তিনি মিনাকে। একটা ব্যাপারে আমি নিশ্চিত। মিনার গল্প বলা শেষ হলে মন্তব্য করলেন ভ্যান হেলসিন। তোমার স্বামীর জীবনে যা ঘটেছে তার মধ্যে কোনো অতিরঞ্জন নেই, সবই সত্য। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি যত দ্রুত সম্ভব তোমার স্বামীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। ও কাজে খুবই ব্যস্ত, বলল মিনা। তবে আপনার সঙ্গে কথা বলতে পারলেও খুশি হবে। একটা কথা প্রফেসর। কি? জোনাথন ডায়েরিতে যা লিখেছে, ওর জীবনে যা ঘটেছে তা যদি সত্যি হয়, তাহলে একটা ব্যাপার নিশ্চিত যে ড্রাকুলা এখন লন্ডনে। দানবটা হয়তো নিরীহ মানুষদের তার শিকারে পরিণত করার মতলব করছে। ঠিকই বলেছ তুমি, সাই দিলেন ভ্যান হেলসিন। শিগগিরই একটা ব্যবস্থা নিতে হবে। তবে এজন্য তোমাদের দুজনেরই সাহায্যের দরকার আমার। আপনাকে যতদূর সম্ভব আমরা সাহায্য করব, প্রতিশ্রুতি দিল মিনা। লন্ডনে ফিরে ডাক্তার স্যাওয়ার্ডের সঙ্গে দেখা করলেন ভ্যান হেলসিন। কাগজে একটা খবর পড়লাম, বললেন তিনি। পড়ার পর থেকে খচখচ করছে মন। তিনি কাগজটা দিলেন ডাক্তারকে পড়তে। কাগজে লিখেছে, সম্প্রতি লন্ডনে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে। এদের কারো কারো খোঁজ পাওয়া গেছে। তারা সবাই সাদা পোশাক পরা এক সুন্দরী মহিলার কথা বলেছে। বাচ্চাদেরকে বাইরে থেকে দেখলে সুস্থ মনে হলেও আসলে তারা খুবই দুর্বল। তাদের সবার মুখমণ্ডল ফ্যাকাশে, যেন রক্তশূন্যতায় ভুগছে। বাচ্চাগুলোকে একবার দেখে আসি চলো, বললেন ভ্যান হেলসিন। ডাক্তার স্যাওয়ার্ডকে নিয়ে চলে এলেন একটা হাসপাতালে। এখানে বাচ্চাগুলোর চিকিৎসা চলছে। হাসপাতালের লোকেরা ডাক্তারকে চেনে। তারা স্যাওয়ার্ডকে একটা বাচ্চাকে পরীক্ষা করার দেখার অনুমতি দিল। স্যাওয়ার্ড বাচ্চাটাকে পরীক্ষা করে দেখে আসার পরে প্রফেসর জিজ্ঞেস করলেন, কি দেখলে? গলায় ক্ষত, জবাব দিল স্যাওয়ার্ড। লুসির গলার মতো ক্ষত, ছোট ছোট। ক্ষতগুলো সৃষ্টি হবার পেছনে কি একই কারণ দায়ী? না, জবাব দিলেন ভ্যান হেলসিন। একটা কথা জিজ্ঞেস করি, জন, তোমার কি মনে হয় না এমন কিছু ঘটতে পারে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে অক্ষম? আমি বিজ্ঞানের ছাত্র, জবাব দিল স্যাওয়ার্ড। আমি মনে করি সব কিছুরই ব্যাখ্যা আছে। কিন্তু সম্মোহন, বললেন প্রফেসর, এ বিষয়টি কি অদ্ভুত মনে হয় না? তারপর ধরো দক্ষিণ আমেরিকার রক্তপায়ী বাদুড়গুলোর কথা। ওরা ঘোড়ার শরীরে রক্ত চুষে খায়। এটাও কি অদ্ভুত ব্যাপার নয়? আপনার কি ধারণা লুসি এবং বাচ্চাগুলোকে বাদুড়ে কামড়েছে?
প্রশ্ন করল ডাক্তার। না, জবাব দিলেন ভ্যান হেলসিন। অবিশ্বাস্য কিছু ঘটনা সামনে ঘটতে চলেছে। তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো। এমন কিছু ঘটনা হয়তো তুমি প্রত্যক্ষ করবে যা বিশ্বাসই হতে চাইবে না। তুমি জানতে চেয়েছো বাচ্চাদের গলার দাগ আর মিস লুসির গলার ক্ষতের সৃষ্টি একইভাবে হয়েছে কিনা? না, ঘটনা সেভাবে ঘটেনি। বরং আরও খারাপ একটা ব্যাপার ঘটেছে। অনেক অনেক খারাপ। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না প্রফেসর। বাচ্চাদের গলার ওই ক্ষতের জন্য দায়ী মিস লুসি নিজেই। ডক্টর ভ্যান হেলসিন, এসব কি বলছেন আপনি? চেঁচিয়ে উঠল ডাক্তার সেওয়ার্ড। পাগল হয়ে গেছেন? পাগল হতে পারলে বরং ভালোই হতো, বললেন ভ্যান হেলসিন। আমি মিস লুসিকে অবমাননা করে কিছু বলিনি। আজ রাতে আমার সঙ্গে গোরস্থানে চলো। আমি যা বলেছি তা যে মিথ্যে নয়, হাতে নাতে প্রমাণ করে দেব। লুসির ভয়ঙ্কর কোনো দিক উন্মোচিত হোক তা চায় না সেওয়ার্ড, কারণ লুসিকে সে ভালোবাসত, এখনো বাসে। তবু প্রফেসরের সঙ্গে যেতে রাজি হলো ডাক্তার। দুজনে রাতে একসঙ্গে সেরে নিল নৈশভোজ। তারপর চলল গোরস্থানে, যেখানে কবর দেওয়া হয়েছে লুসিকে। আর্থার আমাকে একটা চাবি দিয়েছে, বললেন ভ্যান হেলসিন। সমাধির দরজা খুললেন তিনি। ডাক্তার সেওয়ার্ডকে আগে ভেতরে যেতে দিলেন। কবরের উপরে রাখা তাজা ফুলগুলো এখন শুকিয়ে নিস্তেজ হয়ে পড়েছে। মাকড়সা আর গুবরে পোকার দল বাসা বেঁধেছে উপরে। ভ্যান হেলসিন ব্যাগ খুলে একটা স্ক্রুড্রাইভার বের করলেন। কি করছেন? জিজ্ঞেস করল সেওয়ার্ড। ওর কফিন খুলব। আমার অনুমান যে মিথ্যে নয় তা প্রমাণ হয়ে যাবে। তিনি কফিনের ডালার প্যারেকগুলো খুলে নিয়ে এটা মেলে ধরলেন। ভেতরে সীসার একটা বাক্স। ভ্যান হেলসিং বাক্স ফুটো করতে লাগলেন। ডক্টর সেওয়ার্ড পচা লাশের গন্ধের ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ভ্যান হেলসিং বাক্সের খোলা মোমে মোমবাতি ধরালেন। ভেতরে উকি দিল ডাক্তার সেওয়ার্ড। কফিন খালি। মুখ হাঁ হয়ে গেল সেওয়ার্ডের। তবে প্রফেসর মোটেই অবাক হননি। লাশটা কোথায় গায়েব হয়েছে বলে তোমার ধারণা? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিন। নির্ঘাত কবরচোরদের কাজ, বলল ডাক্তার সেওয়ার্ড। ওরাই গায়েব করেছে লাশ। ভ্যান হেলসিন আবার কফিনের ডালা লাগিয়ে দিলেন। অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে, বললেন তিনি। তুমি কবরের ওই দিকটা গিয়ে আড়াল নাও, আমি এদিকটায় লুকোচ্ছি। চোখখান খোলা রাখো। দূরের ঘড়ি গম্ভীর স্বরে জানাল দিল রাত 12টা বাজে। ওরা দুজন অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে 1টা বাজল, তারপর 2টো। শীতে জমে যাবার দশা ডাক্তার সেওয়ার্ডের। হঠাৎ সে দেখতে পেল সাদা মতো কি যেন একটা ছুটে আসছে কবরের দিকে। গাছপালার ছায়ার ভেতর থেকে আসছে। জিনিসটা কি দেখতে ডাক্তার সেওয়ার্ড দ্রুত সামনে এগুতে গিয়ে একটা পাথরখণ্ডে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল। আবার সাদা শরীরটা দেখতে পেল ও। লুসির কবরের দিকে একটা ঝিলিক মেরে চলে গেল। তারপর আর তাকে দেখা গেল না। সেওয়ার্ড ভ্যান হেলসিং এর কাছে গিয়ে দেখে তিনি ঘুমন্ত একটা বাচ্চাকে বুকে চেপে ধরে আছেন। কি এখন বিশ্বাস হলো তো? জিজ্ঞেস করলেন প্রফেসর। না, বলল ডাক্তার সেওয়ার্ড। আমি এক ঝলক কি দেখেছি কিছুই ঠাউর করতে পারিনি। বাচ্চাটার দিকে তাকাও, বললেন ভ্যান হেলসিন। একটা দিয়াশলাই কাঠি জ্বালালেন। ডাক্তার সেওয়ার্ড ছোট ছেলেটার গলা পরীক্ষা করল। গলায় দাগ টাক বা কোনো ক্ষত চিহ্ন নেই। আমরা সময় মতো এসে পড়েছি বলে বাচ্চাটা বেঁচে গেল, বললেন প্রফেসর। ওরা বাচ্চাটাকে নিয়ে চলল। এমন সময়
কোথাও রেখে আসবে যাতে পুলিশের চোখে পড়ে বাচ্চাটা। পুলিশের এক লোককে আসতে দেখে ওরা বাচ্চাটাকে রাস্তায় রেখে দিয়ে হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। কাল ভ্যান হেলসিন বললেন ডাক্তার স্যাওয়ার্ডকে। সত্যিকারের প্রমাণ তোমাকে দেখাবো। পরদিন বিকেলে ওরা আবার গোরস্থানে গেল। অন্ত্যেষ্টিক্রিয়ার যাবতীয় কাজ শেষ। ওরা এখন একা। লুসির কবরের সামনে এসে দাঁড়ালেন প্রফেসর। কফিন খুলে লাভ কি? বলল ডাক্তার স্যাওয়ার্ড। ওটা তো খালি। দেখা যাক খালি না ভেতরে কেউ আছে, বললেন ডাক্তার ভ্যান হেলসিন। কফিনের ডালা খুলে ফেললেন তিনি। কফিনের ভেতরে তাকিয়ে হতভম্ব হয়ে গেল ডাক্তার স্যাওয়ার্ড। ওখানে শুয়ে আছে লুসি। অনিন্দ সুন্দর মুখখানা দারুণ সজীব, ঠোঁটে লাল, গালে গোলাপি ছোপ। ওর দাঁত দেখো, বললেন ভ্যান হেলসিন। লুসির ঠোঁট ফাঁক করে দেখালেন। ওর দাঁত আগের চেয়ে লম্বা এবং ধারালো হয়ে গেছে। এই সুচালো শান্তন্তই দিয়ে সে ছোট ছোট বাচ্চাদের উপর হামলা চালাচ্ছে। আমি এই ব্যাপারটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না, বলল ডাক্তার স্যাওয়ার্ড। এর মানে কি? মানে হলো লুসি এখন জিন্দা লাশে পরিণত হয়েছে, জবাব দিলেন ভ্যান হেলসিন। এক ভ্যাম্পায়ার কামড় খেয়েছে, ও নিজেও এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে। ওকে ঘুমের মধ্যে হত্যা করতে হবে। আর্থার এবং কুইন্সের সাহায্য দরকার। কাজটা কঠিন, তবু করতেই হবে। ওরা গোরস্থান থেকে চলে এলো বাড়িতে। পরদিন ডাক্তার স্যাওয়ার্ড এবং ভ্যান হেলসিন সাক্ষাৎ করল আর্থার এবং কুইন্সির সঙ্গে। আমাদের সাহায্য দরকার, আর্থারকে বললেন প্রফেসর। তোমরা লুসিকে ভালোবাসতে, তাই তোমাদেরকে আসতে বলেছি। তবে আগেই বলে রাখছি, কাজটা কিন্তু কঠিন হবে। আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, বলল আর্থার। আমরা জানি লুসি মারা গেছে, কিন্তু যদি সে সত্যি মারা না গিয়ে থাকে? মানে? চেঁচিয়ে উঠল আর্থার। ওকে কি আমরা জ্যান্ত কবর দিয়েছি? না, জিন্দা লাশে পরিণত হয়েছে সে, বললেন ভ্যান হেলসিন। এখন একটা কাজ করতে হবে আমাদের। ওর আত্মাকে মুক্তি দিতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি বলে দিব, আগে প্রমাণ দেখো। ডাক্তার স্যাওয়ার্ড প্রমাণ পেয়ে বিশ্বাস করছে আমি মিথ্যা কথা বলিনি। তোমরা নিজেদের চোখেও দেখতে পাবে। সে রাতে গোরস্থানে মিলিত হলো চারজন। কালো মেঘে ঢাকা চাঁদ, তবে মাঝে মাঝে মেঘ সরে গেল। ফিক করে হেসে উঠছে জোছনা। ওরা লুসির কবরের সামনে এসে দাঁড়ালো। গতকাল আমরা লুসিকে তার কফিনে দেখে রেখেছি, বললেন ভ্যান হেলসিন। তাই না ডাক্তার স্যাওয়ার্ড? জি। ভ্যান হেলসিং লুসির কফিন খুললেন। কি দেখছো তোমরা? জিজ্ঞেস করলেন তিনি। কফিন খালি। ও গেল কোথায়? গর্জন ছাড়ল আর্থার। উল্লাসের আপনারা কি করেছেন? কিছু করিনি, বললেন ভ্যান হেলসিং। লুসি কোথায় গেছে নিজেরাই দেখতে পাবে। ওরা কবর ছেড়ে উঠে পড়ল। রাতের তাজা বাতাসে শ্বাস নিল বুক ভরে। কবরের গুমোট দুর্গন্ধযুক্ত হাওয়া দম বন্ধ হয়ে আসছিল সবার। ভ্যান হেলসিং সমাধির দরজা বন্ধ করে দিল। চারপাশে বিছিয়ে দিল কতগুলো রসুন। এখন আমরা অপেক্ষা করব, বললেন তিনি। ওরা গোরস্থানে লুকিয়ে থাকল, অপেক্ষা করছে। ভয়ে বুক ডিপ ডিপ করছে সবার। না জানে কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে। তারপর আধার ফুরে বেরোলো ওটা। সাদা রঙের একটা কাঠামো, এক মহিলা, হাতে ঘুমন্ত একটা বাচ্চা।
আর্থার ছুটে যেতে চাইছিল, ওকে টেনে ধরে রাখলেন ভ্যান হেলসিং। নারীমূর্তি কাছে এগিয়ে আসছে। মেঘের আড়ালে উকি দিল চাঁদ। আলোয় মহিলার মুখখানা দেখা গেল পরিষ্কার। লুসি। ওরা চারজন সমাধির দরজায় পা বাড়াল। ভ্যান হেলসিং হাতের লণ্ঠনটা উঁচিয়ে ধরলেন নারীমূর্তির দিকে। সে এদিকেই আসছে। মহিলাটির মুখের দিকে তাকিয়ে সবার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। ওটা লুসি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ কোন লুসি? তার চেহারা থেকে সমস্ত কমনীয়তা উধাও। সেখানে ফুটে আছে নির্মমতা। আলো দেখে পিছিয়ে গেল লুসি। ওদেরকে লক্ষ্য করে দাঁত মুখ খিঁচল। লুসির ঠোঁটে রক্ত মাখামাখি। তাজা রক্ত রঞ্জিত করে তুলেছে পরনের সাদা গাউন। ওর চোখ জোড়া লাল টকটকে, রাগে জ্বলছে। বাচ্চাটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল লুসি। কুকুরের মতো গর্জে উঠল। মাটিতে পড়ে ব্যথা পেয়েছে বাচ্চাটা, কাঁদছে। লুসির ঠোঁট বেঁকে গেল ভয়ঙ্কর এক হাসির ভঙ্গিতে। আমার কাছে এসো আর্থার, বলল ও। এসো, একসঙ্গে কফিনে ঘুমাবো। চলে এসো আমার স্বামী, এসো। ভারী মিষ্টি গলায় ডাকছে লুসি। ওর কণ্ঠ শুনে যেন পাগল হয়ে গেল আর্থার। দুবাহু বাড়িয়ে ওর দিকে এগোলো। সঙ্গে সঙ্গে ভ্যান হেলসিং লাফ মেরে আর্থারের সামনে গিয়ে দাঁড়ালেন এবং ওর পথ আটকে দিয়ে সোনার একটি ক্রুশ বাগিয়ে ধরলেন লুসির দিকে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো পিছিয়ে গেল লুসি। ঝড়ের গতিতে প্রফেসরকে পাশ কাটালো সে। ছুটল নিজের কবরে, কিন্তু রসুন দেখে আর কফিনে ঢুকতে পারল না। ঘুরল লুসি, ওদের দিকে তাকালো। তীব্র ঘৃণায় জ্বলছে চোখ, ঝকঝক করছে। বেঁকে গেছে ভ্রু। রক্তাক্ত মুখখানা হা হয়ে গেল খুনের নেশা চাউনিতে। এখন আমার কথা বিশ্বাস হলো তো? আর্থার এবং কুইন্সিকে জিজ্ঞেস করলেন প্রফেসর। দেখলে তো ও কিসে পরিণত হয়েছে? হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে সাই দিল দুজনে। এখন আমাদের কি করতে হবে বলুন? লুসির কবরের চারপাশ থেকে রসুনের কোয়াগুলো তুলে নিলেন ভ্যান হেলসিং। লুসি কফিনের দরজা না খুলেই একটা ফাটল দিয়ে সাত করে ঢুকে গেল ভেতরে। কাল বিকেলে আমরা এখানে আবার আসব, বললেন ভ্যান হেলসিং। ওকে শান্তির রাজ্যে পাঠানোর ব্যবস্থা করব। তিন তরুণ, আর্থার, কুইন্সি এবং ডাক্তার স্যাওয়ার্ড পরদিন বিকেলে সাক্ষাৎ করল প্রফেসর ভ্যান হেলসিং এর সঙ্গে। লক্ষ্য করল প্রফেসরের হাতে সকল সময়ের সঙ্গী ডাক্তারি ব্যাগটি নেই। বদলে তিনি চামড়ার লম্বা বস্তা নিয়ে এসেছেন। সমাধিস্থলে গেল ওরা। প্রবেশ করল ভেতরে। ভ্যান হেলসিং লুসির কফিনের ডালা খুললেন। কফিনে শুয়ে আছে লুসি। ওকে এখন আগের মতো সুন্দর লাগছে, মন্তব্য করল আর্থার। প্রফেসর, এটা কি সত্যি লুসি নাকি ওর ছদ্মবেশে কোনো পিশাচ? এটা ওর শরীর বটে, তবে এটা আসল লুসি নয়, জবাব দিলেন ভ্যান হেলসিং। ঠোঁটের কিনার ঘেঁষে বেরিয়ে আসা ধারালো দাঁত দুটো আবার রক্তের দাগে ইঙ্গিত করলেন তিনি। এক্ষুনি কাজে নামতে হবে বন্ধুগণ। ব্যাগ খুলে অপারেশন করার কথাগুলো ছুঁড়ে বের করলেন প্রফেসর। আরেকটি কফিনের উপর ওগুলো রাখলেন। তারপর 3 ফুট লম্বা 3 ইঞ্চি মোটা কাঠের একটা গোজ বের করলেন। গোজের মুখটা সুচালো। একটা ভারী হাতুড়িও নিলেন। জিন্দা লাশের মৃত্যু নেই, বললেন প্রফেসর। ওরা যাদের শিকার করে বা রক্ত খায় তারাও পরে পরিণত হয় জিন্দা লাশে। লুসি যদি তোমাকে চুমো খাওয়ার সুযোগ পেত আর্থার, তুমিও জিন্দা লাশ হয়ে যেতে। যেসব বাচ্চার রক্ত খেয়েছে লুসি, তারাও একসময় ভ্যাম্পায়ারে পরিণত হবে। জিন্দা লাশের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে হলে লুসিকে আবার মরতেই হবে, তাহলেই ওর আত্মা মুক্তি পাবে। কি করতে হবে আমাকে বলুন, বলল আর্থার।
আমি ভয় পাব না। কাজটা কঠিন, বললেন ভ্যান হেলসিং। এই গোছটা সরাসরি ওর বুকে ঢুকিয়ে দিতে হবে, তারপর আমরা ওর মাথা কেটে ফেলব। মোটা গোছটা নেওয়ার সময় হাত কাঁপল আর্থারের। সে গোজের সুচালু মুখটা লুসির ঠিক কলজে বরাবর বসালো। ভ্যান হেলসিং মৃত লুসির জন্য প্রার্থনা শুরু করলেন, আর তার হাতুড়ি উঁচিয়ে সর্বশক্তি দিয়ে বাড়ি মারল গোজে। কফিনে শোয়া জিনিসটার শরীর মুচড়ে গেল। লাল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো কান ফাটানো বিকট চিৎকার। প্রবল ঝাঁকি খেল শরীর। ধারালো দাঁতগুলো একটা আর একটার সঙ্গে আটকে গেল খটাস করে। আর্থার আর দ্বিধা করল না। গোজটাকে বাড়ি মেরে মেরে লুসির বুকে ঢুকিয়ে কলজেটাকে এফুর উফুর করে দিল। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। তারপর শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। শান্ত হয়ে গেল লুসি। কাজ শেষ। আর্থারের হাত থেকে খসে পড়ল হাতুড়ি। সে ধপাস করে বসে পড়ল মাটিতে। কাজটা করে বেদম হাঁপিয়ে গেছে। ওর দিকে তাকাও আর্থার, বললেন প্রফেসর। ওকে এখন দেখো। কফিনে যে লুসি শুয়ে আছে সে সেই আগের লুসি। সে আর ভ্যাম্পায়ার নেই। চাঁদের আলোয় পড়ে স্নিগ্ধ মুখখানা অপরূপ লাগছে। ধন্যবাদ প্রফেসর, বলল আর্থার। জানি ও এখন সত্যি শান্তিতে আছে। ওরা করাত দিয়ে কাঠের গোজের মাথাটা কেটে ফেলল। তারপর লাশের মাথা কাটল। মুখে পুড়িয়ে দিল রসুন। প্রফেসর কি কি করতে হবে বললেন। ওরা নির্দেশ পালন করল। অবশেষে কফিনের ডালা বন্ধ করে দিয়েই সবাই সমাধি থেকে বেরিয়ে এলো। আমাদের কাজটা কমল, বললেন ভ্যান হেলসিন। তবে আসল কাজটা বাকি রয়ে গেছে। ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলাকে খুঁজে বের করতে হবে। ওকেও এভাবে গুজ ঢুকিয়ে হত্যা করতে হবে। এই কঠিন এবং বিপজ্জনক কাজে তোমরা অংশ নিতে রাজি আছো তো? জি, রাজি আছি, সমস্বরে বললেন ওরা। পরিণতি যাই হোক, এর শেষ দেখে ছাড়বো বলছো? ওরা আবার একসঙ্গে প্রফেসরের কথায় সায় দিল। কাল আমরা আবার মিলিত হব। প্ল্যান প্রোগ্রাম করতে হবে। এগিয়েছি যখন আমাদের আর থেমে যাবার অবকাশ নেই। মিনা এবং জোনাথন লন্ডনে এসেছে। উঠেছে ডাক্তার স্যাওয়ার্ডের পাগলাকারত সংলগ্ন বাড়িতে। সে রাতে ওদের সঙ্গে আর্থার, হুমউড এবং কুইন্সি মরিসের পরিচয় হল। প্রফেসর ভ্যান হেলসিং সবাইকে নিয়ে মিটিং ডাকলেন। পরবর্তী করণীয় ঠিক করবেন। কাউন্ট ড্রাকুলাকে খুঁজে বের করাই এখন আসল কাজ, বললেন তিনি। এ দানবটাকে আমাদেরকে হত্যা করতেই হবে। কাজে তাকে খুঁজে বের করার যা যা তথ্য দরকার সব তথ্য জোগাড় করে ফেলো তোমরা। ওরা ডায়েরি, চিঠিপত্র, খবরের কাগজ ইত্যাদি অনেক কিছু জোগাড় করল। কাউন্ট ড্রাকুলা লন্ডনে আসছে কি মতলবে এসব ঘেটে সে ব্যাপারে একটা ধারণা নেওয়া যাবে। মিনা প্রতিটি লেখা বাছাই করে তথ্যগুলো সাজিয়ে ফেলল। যে পিশাচের বিরুদ্ধে আমরা লড়াই করতে যাচ্ছি তার ব্যাপারে তোমাদের আগে জেনে নেওয়া দরকার, বললেন প্রফেসর ভ্যান হেলসিং। শুনলে অনেকেই কথাটা তোমাদের কারো কারো কাছে অবিশ্বাস্য মনে হবে, তবে সবকিছু জানা থাকলে দানবটাকে খুঁজে বের করতে সুবিধে হবে। পৃথিবীতে ভ্যাম্পায়ারের অস্তিত্ব রয়েছে, ওদেরকে জানালেন ভ্যান হেলসিন। এরা হলো আনডেড বা জিন্দা লাশ। এদের মৃত্যু নেই। এদের এক একজনের গায়ে 20 মানুষের সমান বল। এরা অত্যন্ত চালাক। এদের গায়ে আলো পড়লেও মাটিতে এদের ছায়া দেখা যায় না। আয়নার সামনে দাঁড়ালে প্রতিচ্ছবি ফুটে ওঠে না। ওরা কি করতে পারে? অনেক কিছুই ওদের করার ক্ষমতা আছে। এরা ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা ইত্যাদি সৃষ্টি করতে পারে। পেঁচা, ইঁদুর
এবং নেকড়ের ওদের আদেশ মেনে চলে। ওরা আধারে দেখতে পায় ছোট ফোকর গলেও বেরিয়ে যেতে পারে ভ্যাম্পায়ার, বাতাসে মিলিয়ে যায় চোখের পলকে। সন্দেহ নেই অত্যন্ত শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়তে যাচ্ছি আমরা, বলল আর্থার। কিন্তু এদের সঙ্গে যদি লড়াইতে হেরে যাই? এ শুধু জীবন মৃত্যুর প্রশ্ন নয়, বললেন ভ্যান হেলসিং। ব্যর্থ হলে আমাদেরকে ওরা ভ্যাম্পায়ার বানিয়ে ফেলবে। আমরা পরিণত হব কুৎসিত নিশাচরে। আমরা শুধু রাতের অন্ধকারে হেঁটে বেড়াবো, জ্যান্ত মানুষের ঘাড় মোটকে রক্ত খাবো। কাজেই কোনো ভুল করা যাবে না বন্ধুগণ, কারণ একটা ভয়ঙ্কর লড়াই করতে যাচ্ছি আমরা। আমি বুড়ো মানুষ, তোমাদের সাহায্য ছাড়া এই পিশাচীদের বিরুদ্ধে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা কি আমাকে সাহায্য করবে? সবাই কথা দিল কাউন্ট ড্রাকুলাকে খুঁজে বের করতে তারা সব রকম সহযোগিতা করবে। ওরা সবাই হাতে হাত রেখে শপথ করল ভ্যাম্পায়ারটাকে ধ্বংস করার জন্যে সবাই মিলে কাজ করবে। বুকে সাহস আনো, বললেন ভ্যান হেলসিং। একথাই বল, আমরা দিনে রাতে উভয় সময়েই কাজ করতে পারবো, কিন্তু ভ্যাম্পায়াররা রাত ছাড়া বেরোতে পারবে না। তার মানে ওদেরও কিছু দুর্বলতা আছে? জিজ্ঞেস করল কুইন্সি মরিস। হ্যাঁ, জবাব দিলেন প্রফেসর। প্রথমত, জীবন ধারণের জন্য ওদের রক্ত খেতেই হবে। আমাদের মতো নিয়মিত খাওয়া দাওয়ার অভ্যাস নেই ওদের। জোনাথন কাউন্ট ড্রাকুলাকে কোনোদিন কিছু খেতে কিংবা পান করতে দেখেনি। ওদের শুধু খাদ্য রক্ত। জ্যান্ত প্রাণীর রক্ত পান করে ওরা সবল হয়ে ওঠে, ওদের বয়স কমে যায়, আর রক্ত খেতে না পারলে হয়ে পড়ে দুর্বল। ভ্যাম্পায়ারের আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেউ ভ্যাম্পায়ারকে আমন্ত্রণ জানালেই কেবল সে ঘরে ঢুকতে পারে, অন্যথায় পারে না। এরপর সে ওই ঘরে যে কোনো সময় ঢুকতে পারে। ড্রাকুলার সকল শক্তি রাতের দিকে। দিনের বেলা সে শক্তিহীন হয়ে পড়ে, তাকে ওই সময় বিশ্রাম নিতে হয়। সে ঘুমোয় স্বদেশের মাটি দিয়ে বোঝাই কফিনে। এজন্যই কাউন্ট ড্রাকুলা ট্রান্সিলভেনিয়া থেকে মাটি বোঝাই বাক্স নিয়ে এসেছে এখানে। একজন ভ্যাম্পায়ার শুধু সূর্যোদয়, দুপুর এবং সূর্যাস্তের সময় নিজের চেহারা বদলে ফেলতে পারে, অন্য সময় পারে না। অন্যের সাহায্য ছাড়া তার পক্ষে নদী বা সমুদ্র অতিক্রম করা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভ্যান হেলসিং বলে চললেন, ভ্যাম্পায়ারকে কিভাবে বাধা দেব? এর মধ্যে একটা উপায় হলো রসুন। সে ক্রুজ দেখলেও ভয় পায়, আর তাকে হত্যা করার মুখ্যম উপায় হল গুজ বুকের মধ্যে ঢুকিয়ে মাথা কেটে ফেলা। তখন সে সত্যি সত্যি মারা যাবে। কিন্তু এই ড্রাকুলাটা আসলে কে? জোনাথন জিজ্ঞেস করল প্রফেসরকে। ট্রান্সিলভেনিয়ার অনেক প্রাচীন একটা পরিবার হলো ড্রাকুলা পরিবার, বললেন ভ্যান হেলসিং। কাউন্ট ড্রাকুলা বিখ্যাত এক যোদ্ধা। সে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করেছে, তবে সে কালো জাদুর চর্চা করত এবং শয়তানের বশ্যতা স্বীকার করে। হঠাৎ পিস্তলের গুলির আওয়াজে চমকে গেল সবাই। লাফ মেরে খাড়া হলো ডাক্তার সেওয়ার্ড, ছুটে গেল জানালায়। বাইরে কুইন্সি মরিসকে দেখতে পেল। কেউ খেয়াল করেনি কখন মরিস বাইরে গেছে। গুলি করার জন্য দুঃখিত, বলল সে। একটা বিরাট বাদুরকে জানালায় উঠতে দেখেছি আমি। বাদুর আমি খুব ঘেন্না করি। গুলি লেগেছে? জিজ্ঞেস করল আর্থার। মনে হয় না, কারফাক্সের দিকে জঙ্গলে উড়ে গেল দেখলাম। কুইন্সি ঘরে ঢুকল, অংশ নিল আলোচনায়। আমি চমকপ্রদ একটা তথ্য পেয়েছি, বলল মিনা। 50 বাক্স মাটি জাহাজে করে হুইটবিতে নিয়ে যাওয়া হয়েছে। বাক্সগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানেন? কারফাক্স এস্টেটে। ড্রাকুলা তাহলে কাছে পিঠেই আছে, বলল আর্থার। হয়তো এ কারণে রেনফিল্ড অদ্ভুত একটা আচরণ করছে, বলল ডাক্তার সেওয়ার্ড।
ঘটনাটা বলুন তো শুনি, বললেন প্রফেসর। মাঝে মাঝে দিব্যি সুস্থ মানুষের মতো আচরণ করে রেনফিল্ড, আবার কখনো কখনো রীতিমতো বুনো হয়ে ওঠে। বেশ কয়েকবার ও পাগলাগারদ থেকে পালিয়ে কারফ্যাক্সে গেছে। প্রায় ওকে প্রভু প্রভু বলে উচ্চারণে ডাকাডাকি করতে শুনেছি। সে একবার কয়েকজন শ্রমিকের উপর হামলাও চালিয়েছে। ওরা কারফ্যাক্সে আসা মালপত্রগুলো বয়ে নিয়ে যাচ্ছিল। কি ধরনের মালপত্র জানতে চাইলেন ভেন হেলসিং। কফিনের আকৃতির বড় বড় বাক্স। এর অর্থ কি বুঝতে পারছো? জিজ্ঞেস করলেন প্রফেসর। মনে হয় পারছি, জবাব দিল শেওয়ার্ড। এর অর্থ হলো লন্ডনের নানান জায়গায় লুকিয়ে থাকা প্রস্তুতি নিচ্ছে কাউন্ট ড্রাকুলা। তার মানে ওকে খুঁজে পেতে আমাদের জান কয়লা হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো, বলল আর্থার, কারফ্যাক্সে গিয়ে দেখা কতগুলো বাক্স এসেছে। হ্যাঁ, বললেন প্রফেসর। আজ রাতেই যাব, তবে কাজটা করবো আমরা পুরুষরা। মিনার যাওয়ার দরকার নেই। কিন্তু আমি যাব, বলল মিনা। আমি দেখিয়ে দিতে চাই ভ্যাম্পায়ার শিকারে পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয় আমি। কিন্তু ওরা রাজি হলো না। তুমি ঘরে থাকো ডার্লিং, বলল জোনাথন। এখানে নিরাপদে থাকবে। পুরুষরা কারফ্যাক্স এস্টেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় পাগলাগারদের একজন রক্ষী ছুটতে ছুটতে এসে ডাক্তার স্যাওয়ার্ডকে জানালো রেনফিল্ড ডাক্তারকে এক্ষুনি তার সঙ্গে দেখা করতে বলেছে। খুব জরুরি নাকি কথা আছে। যাই, গিয়ে দেখে আসি ও কি বলতে চায়। অন্যদেরকে বলল ডাক্তার স্যাওয়ার্ড। হয়তো কাউন্ট সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারি। সবাই মিলে গেল রেনফিল্ডের ঘরে। বিছানায় চুপচাপ বসে আছে রেনফিল্ড। তার সঙ্গে সঙ্গীদের পরিচয় করিয়ে দিল ডাক্তার স্যাওয়ার্ড। আর্থার হোমোড, বলল রেনফিল্ড। আমি আপনার বাবাকে চিনতাম। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। মিস্টার কুইন্সি মরিস, আমি জানি আপনি টেক্সাস থেকে এসেছেন। এখানে আপনার বিরাট বাড়ি আছে। আর প্রফেসর জন হেলসিং, আপনার মতো বিখ্যাত বিজ্ঞানীর সঙ্গে পরিচিত হতে পেরে আমি ধন্য। আমি আপনার সমস্ত বই পড়েছি। সবাই ডাক্তার স্যাওয়ার্ডের দিকে কৌতুকের দৃষ্টিতে তাকালো। রেনফিল্ডকে দেখে মোটেই পাগল মনে হচ্ছে না, একদম স্বাভাবিক লাগছে। তুমি ডেকেছ কেন বলো তো? রেনফিল্ডকে জিজ্ঞেস করলো ডাক্তার স্যাওয়ার্ড। আমাকে এখান থেকে যেতে দিন, বলল রেনফিল্ড। দেখতেই পাচ্ছেন আমার মাথা এখন পুরোপুরি ঠিক আছে। কাজেই আমাকে পাগলাগারদে পুরে রাখার কোনো যুক্তি নেই। ঠিক আছে, বিষয়টি নিয়ে পরে ভেবে দেখব, বলল ডাক্তার স্যাওয়ার্ড। না, আজ রাতে আমি যেতে চাই, বলল রেনফিল্ড। এখানে আর একটা সেকেন্ডেও থাকতে পারবো না। আমার নিজের জন্য বলছি না, এর পেছনে বিশেষ কারণ আছে। কি কারণ? জিজ্ঞেস করলো ডাক্তার। আপনাকে বলতে পারবো না। কিন্তু তোমাকে তো এখন ছাড়তে যাবে না, বলল শেওয়ার্ড। উত্তেজিত হয়ে উঠল রেনফিল্ড। প্লিজ ডক্টর, আমি অনুনয় করছি, প্রয়োজনে আমার সঙ্গে রক্ষী দিয়ে দিন। স্টেট জ্যাকেট পরিয়ে রাখুন। কিন্তু এখানে আমি থাকতে পারবো না। আর আমি পাগল নই, দেখতেই পাচ্ছেন আমি ওর আত্মার জন্য লড়াই করছি। আমি দুঃখিত, বলল ডাক্তার স্যাওয়ার্ড। আমরা এখন যাব। আপনি কিন্তু ভুল করছেন, চিৎকার করে উঠল রেনফিল্ড। ভয়ঙ্কর ভুল। এর পরিণতি আপনি দেখতে পাবেন। ওরা বেরিয়ে গেল রেনফিল্ডের ঘর থেকে। প্রস্তুতি সম্পন্ন করে বেরিয়ে পড়ল রহস্যময় এস্টেটের উদ্দেশ্যে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা গল্প ড্রাকুলা এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে
আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।